5 আগস্টের মধ্যে ঘোষণা হচ্ছে জুলাই ঘোষণাপত্র খসড়া 27 দফা। সারা দেশে আগামী 11 দিনের জন্য বিশেষ সতর্কতা জারি। সংস্কৃতি মন্ত্রণালয়কে লিজ দলিলে গণভবন হস্তান্তর করল পূর্ত মন্ত্রণালয়। বন্দুকধারীর গুলিতে নিউ ইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ সহ নিহত 5। লিভারপুল ছেড়ে বায়ার্নে যাচ্ছেন দিয়াজ। আসসালামু আলাইকুম। বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে অবৈধ ঘোষণা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সর্বস্তরে জনগণের অবস্থান, টানা 15 বছরের আওয়ামী লীগ সরকারের উৎখাত, গুম খুন দুর্নীতির বিচারের অঙ্গীকার, অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক স্বীকৃতি থাকছে জুলাই ঘোষণাপত্রে। অন্তর্বর্তী সরকারে করা এই ঘোষণাপত্রের খসড়ায় দল বা ব্যক্তির নাম থাকছে না। আগামী 5 আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হচ্ছে বলে জানিয়েছে একটি নির্ভরযোগ্য সূত্র মতে ঘোষণাপত্রের প্রথম একটি খসড়া জুলাই মাসের শুরুর দিকে বিএনপি, জামায়াত, এনসিপি সহ কয়েকটি দলের কাছে পাঠানো সরকার। দলগুলোর মতামতের ভিত্তিতে সংশোধন করে আবার দলগুলোর কাছে চূড়ান্ত করতে পাঠানো হয়। তাদের মতামত 2-1 দিনের মধ্যে জানাতে বলা হয়েছে। সেটির ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রস্তুত করে 5 আগস্টের মধ্যে জারি করতে চায় সরকার। সংশ্লিষ্ট দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে জুলাই ঘোষণাপত্রের 27টি দফা রাখা হয়েছে। প্রথম খসড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে আওয়ামী লীগকে উৎখাত করেছিল বলা হয়েছে, কিন্তু দ্বিতীয় খসড়া নেতৃত্বের পরিবর্তে ডাকে উল্লেখ করা আছে। ঘোষণাপত্রে শেখ হাসিনা 15 বছরে শাসনামলে বিএনপি, জামায়াত সহ বিরোধী দলগুলোর সংগ্রামকে স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিএনপির মতামতে 75-এর 7ই নভেম্বর সিপাহী বিপ্লব, 1979 সালের রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারে করা সংবিধানের 5ম সংশোধনীকে স্বীকৃতি দেওয়া হয়েছে। চূড়ান্ত খসড়ায় সাংবিধানের প্রস্তাবনার মতো শুরুতেই বলা হয়েছে পাকিস্তানের 23 বছরের ঔপনিবেশিক শাসনের শোষণ, বঞ্চনার বিরুদ্ধে মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয়েছে। খসড়ার দ্বিতীয় দফায় সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারে যে আদর্শে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল তা 72-এর সংবিধান ও শাসনে হয়। তৃতীয় দফায় 75-এর একদলীয় বাকশাল কায়েম, চতুর্থ দফায় সিপাহী জনতার বিপ্লবে বাকশালের অবসান, পঞ্চম দফায় সংবিধানের 5ম সংশোধনীতে 1979 সালে ফেরে বহুদলীয় গণতন্ত্র, ষষ্ঠ দফায় এরশাদের সামরিক ও স্বৈরশাসনের বর্ণনা, সপ্তম দফায় 91-এ গণতন্ত্র পুনর্বহাল, অষ্টম দফায় 1/11-কে দেশ বিদেশি ষড়যন্ত্রের ফল আখ্যা দেওয়া হয়েছে। খসড়া 14তম দফায় 3টি ভুয়া নির্বাচনে ক্ষমতা দখলকারী সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়া, 17তম দফায় হাসিনার শাসনামলে বিরোধী মতো জনগণকে চরম নির্যাতন নিপীড়ন করা, 19তম দফায় এর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জনতা অভ্যুত্থান, 20 ও 21তম দফায় অন্তর্বর্তী সরকারের গঠন সম্পর্কে ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে জনতার অভিপ্রায়ে সরকার গঠিত হওয়া, যার বৈধতা দিয়েছে উচ্চ আদালত। 23তম দফায় আগামীর বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার, 24তম দফায় আওয়ামী লীগ আমলের সকল গুম খুন দুর্নীতির বিচার, 25তম দফায় জনগণের আকাঙ্ক্ষা পূরণের সংবিধান সংস্কার, 26তম দফায় সংবিধানে অবস্থানের স্বীকৃতি এবং 27তম দফায় জুলাই ঘোষণা 2024 সালের 5 আগস্ট থেকে কার্যকর বলে গণ্য হওয়ার কথা বলা হয়েছে। ঘোষণাপত্র নিয়ে বিএনপি আজকালের মধ্যে স্থায়ী কমিটির বৈঠক করে চূড়ান্ত করতে পারে বলে সূত্রে জানা গেছে। জামায়াতের দলীয় ফোরামেও বিষয়টি নিয়ে করার কথা জানিয়েছে। তবে এনসিপি জুলাই ঘোষণাপত্রের খসড়া সরকারের কাছে দিতে পারে বলে জানা গেছে। টানা 15 বছর ক্ষমতায় থাকার পর ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে প্রায় 1 বছর হতে চলল, কিন্তু এখনও প্রকাশ্যে রাজনৈতিক ময়দানে ফিরতে পারেনি আওয়ামী লীগ। অন্তর্বর্তী সরকার দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করলেও দেশ বিদেশে ছদ্মবেশে তৎপর রয়েছে সংগঠনটির নেতাকর্মীরা। তারা গোপনে একত্র হয়ে সহিংসতা বা হামলার পরিকল্পনা করতে পারে এমন আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশে বিশেষ সতর্কতা জারি করেছে। পুলিশের বিশেষ শাখা এসবি
আশঙ্কা করছে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে অনলাইন বা অফলাইন সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হতে পারে। দলটির কিছু নেতা কর্মী এ সময় সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা, বিশৃঙ্খলা কিংবা ভাঙচুর চালাতে পারে বলেও ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চিঠিতে বলা হয়, এ সময় বিতর্কিত ফ্যাসিবাদী শক্তিগুলো দেশব্যাপী অনলাইন ও অফলাইন উস্কানিমূলক প্রচারণা চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে পারে। পাশাপাশি ফ্যাসিবাদী বিরোধী কর্মসূচিতে বাধা দিয়ে বা উস্কানি সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টাও হতে পারে। এমন পরিস্থিতিতে দেশের সকল ইউনিটকে নিজ নিজ এলাকায় রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের উপর নজরদারি, সরকারি বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম তীব্র করার নির্দেশ দেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার লক্ষ্যে জমিসহ গণভবনের সমুদায় সম্পত্তি সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুকূলে লিখে দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। গত সপ্তাহে তেজগাঁও সাব রেজিস্ট্রি অফিসের মাধ্যমে লিজ দলিল করে 99 বছরের জন্য গণভবনের 17 একর জমি রেজিস্ট্রি করে দেওয়া হয়। 5 আগস্ট উদ্বোধন হবে এ জাদুঘর। প্রাথমিকভাবে উদ্বোধন উপযোগী করতে গণভবনে এখন রাত দিন কাজ করছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। সরাসরি ক্রয় পদ্ধতিতে এ খাতে সরকার বরাদ্দ দিয়েছে 111 কোটি টাকা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ম্যানহাটনে এক বন্দুকধারীর হামলায় 5 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা, তার নাম দিদারুল ইসলাম। নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস সংবাদ সম্মেলনে এ কথা নিশ্চিত করেছেন। খবর এনবিসি নিউজের। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্ক শহরের ম্যানহাটনের মধ্যাঞ্চলে এ বন্দুক হামলা হয়। নিহতদের মধ্যে রয়েছেন হামলাকারী সহ একজন পুলিশ কর্মকর্তা, 3 জন বেসামরিক মানুষ। নিহত পুলিশ কর্মকর্তা 36 বছর বয়সী দিদারুল ইসলামের স্ত্রী গর্ভবতী। মেয়র বলেন, দিদারুল তার দায়িত্ব সঠিকভাবে পালন করতেন। তিনি মানুষের জীবন রক্ষা করেছিলেন, নিউ ইয়র্কবাসীদের রক্ষা করেছিলেন। মেয়র বলেন, দিদারুল তার দায়িত্ব সঠিকভাবে পালন করতেন। তিনি মানুষের জীবন রক্ষা করছিলেন, নিউ ইয়র্কবাসীদের রক্ষা করছিলেন। গুলিবর্ষণের পর সন্দেহভাজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ধারণা করা হচ্ছে গুলি চালানোর পর তিনি আত্মহত্যা করেছেন। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল লিভারপুল ছাড়তে চান লুইস দিয়াজ। সে আলোচনা এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। মার্সিসাইডের ক্লাবটি ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দিচ্ছেন কলম্বিয়ান তারকা ফুটবলার। প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রীড়াভিত্তিক গণমাধ্যম ESPN। 2022 সালে পোর্টো ছেড়ে লিভারপুলে যোগ দেন দিয়াজ। তার সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের চুক্তি হয়েছে 2027 সালে জুন পর্যন্ত। সে চুক্তি বাড়ানোর জন্য গত মৌসুমে বেশ কয়েকবার চেষ্টা চালিয়েছে লিভারপুল, কিন্তু ক্লাবের দেওয়া প্রস্তাবের সঙ্গে চাহিদার মিল না হয় রাজি হননি দিয়াজ। তাই সব শেষে মৌসুম শেষেই তাকে পাওয়ার দৌড়ে নামে বার্সেলোনা ও বায়ার্ন। প্রাথমিকভাবে দিয়াজের জন্য 67.5 মিলিয়ন ইউরো প্রস্তাব দেয় বায়ার্ন। সে প্রস্তাব প্রত্যাখ্যান করে লিভারপুল। দ্বিতীয় দফায় লেফট উইঙ্গারকে 75 মিলিয়ন ইউরো প্রস্তাব দিয়েছে বাভারিয়ান জায়ান্টরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় 1075 কোটি 35 লাখ টাকা। ESPN জানিয়েছে, বায়ার্নের দেওয়া সব শেষ প্রস্তাবে রাজি হয়েছে লিভারপুল। বিষয়টি নিয়ে খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেবে উভয় পক্ষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।